আসসালামু আলাইকুম দর্শক, প্রথমে একটা অডিও শোনাই আপনাদেরকে, তারপরে একটু কথা বলি। ভয়ঙ্কর বিপদ চেপে আসছে বাংলাদেশের উপর, এটা মোটামুটি পরিষ্কার। শুনুন। আপনি ভালো আছেন আপা? সবাইকে ঢাকা আসতে হবে। সবাই পারে না, সোজা ঢাকা এসে জি আপা, জি জি সবাই মালা দেবো আর কোনো দেখতে না। জি আপা, মুসলিম এবং জি আপা, সেরকম বড় সংসদের যত জি আপা, জি আইতে বলে দেবে তোমরা চেয়েছে বসে জি যাতে আমাকে সবাই বসে আছে। জি আপা, তাদের যোগাযোগ ব্যবস্থা খুব ভালো। জি আপা, আমি সবাইকে বলতেছি আপা। দর্শক, আর পুরোটা শোনা নিশ্চয়ই দরকার নেই, এবং আমার ধারণা যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা ইতিমধ্যে এই কথোপকথন শুনতে পেরেছেন, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সেই দিল্লির অভয় আশ্রম থেকে অথবা সেফ হোম, সেখান থেকে শেখ হাসিনা নির্দেশ দিচ্ছেন তার দলের নেতাকর্মীদেরকে 15ই আগস্ট দলে দলে ঢাকায় আসতে হবে, 32 নম্বরে জড়ো হতে হবে, গণমিছিল করতে হবে। তার মানে একটি পাল্টা অভ্যুত্থানের একটি চেষ্টা, মোটামুটি একটু পরিষ্কার। তাহলে শেখ হাসিনা ভারতের মাটিতে বসে এখন বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। যেই শেখ হাসিনা মাথা নিচু করে পরাজিত হয়ে চলে গেলেন ভারতের মাটিতে, সেখানে বসে এখন দলকে নির্দেশ দিচ্ছেন। তার কারণে আজকে তারই দলের কত নেতা কর্মীর জীবন বিপর্যস্ত। তিনি নিজেকে নিরাপদ করে চলে গেলেন, সেখান থেকে তিনি এখন নির্দেশ দিচ্ছেন। এবং সামনে কি হিন্দুদের যে বিভিন্ন সভা সমাবেশগুলো হচ্ছে, সেগুলোর ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। খেয়াল করেন যে এই সমাবেশগুলোতে যত মানুষের আগমন, এরা কি সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের? না। যারা কাছ থেকে দেখেছেন তারা পরিচিত মুখগুলো দেখছেন যে এরা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কর্মী। অর্থাৎ তাদেরকে সামনে রেখে এখন সংগঠিত হওয়ার চেষ্টা করছেন। এবং 15ই আগস্ট তাদের টার্গেট। সেই 15ই আগস্টে তারা আবার একটি বিশাল আকারের অভ্যুত্থান ঘটাবেন, এখনো সেই স্বপ্নে আছেন। দুঃখজনক হচ্ছে এই যে এইরকম ন্যাক্কারজনক পরাজয়ের পরও শেখ হাসিনার কোনো উপলব্ধি নেই। সে মনে করছেন যে এটি একটা সাময়িক আবেগের বশবর্তী হয়ে এরকম একটি ঘটনা ঘটে গেছে, এটা একটা দুর্ঘটনা। সুতরাং এখন এটা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। যে আওয়ামী লীগের এখন কোনো চিহ্ন নেই, নিশ্চিহ্ন হয়ে গেছে, দলের নেতা কর্মী কারোর একটা প্রেস রিলিজ দেওয়ার মতো ক্ষমতা নেই, সে এখন ভারতে বসে দিল্লিতে নিরাপদ আশ্রয় যে সে এখন দলের নেতা কর্মীদেরকে উস্কানি দিচ্ছে। তার একটা বাস্তব প্রমাণ হচ্ছে এটা। এবং এটা বলতে পারেন যে এটা ফেক, এটা ঠিক না, সেটা পরীক্ষা করলেই বোঝা যাবে। কিন্তু যারা অনেক দিন থেকে শেখ হাসিনার কণ্ঠের সাথে পরিচিত, তারা এটাকে ফেক বলবেন না। এবং যেই দৃশ্যমান ঘটনাগুলো, সেটা তো পরিষ্কার। গোপালগঞ্জের যেই ভয়াবহতা, এবং সেখানে যে গত কয়েকদিন থেকে এই অন্তর্বর্তী সরকারের যে নিরপেক্ষতা, তার সুযোগ নিয়ে যেইভাবে তারা মাঠে নেমেছে এই গোপালগঞ্জে, প্রতিদিন শেখ হাসিনাকে দেশে ফেরার দাবিতে তারা মিছিল করছে। তো শেখ হাসিনা তো ভারতে না যেহেতু গোপালগঞ্জেই যেতে পারতেন, গোপালগঞ্জে গেলেন না কেন? গোপালগঞ্জে তার নেতা কর্মীরা যেভাবে জীবন বিলিয়ে দিচ্ছে, যেভাবে সেনাবাহিনীর সদস্যদেরকে মারধর করেছে, তো সেটাই তো তার জন্য নিরাপদ জায়গা হতো। তো তিনি দেশের মাটিতে না থেকে তিনি ভারতে, যেখানে এখন পর্যন্ত তার কোনো রাজনৈতিক আশ্রয় মেলেনি, পলাতক আসামির মতো, যার হয়তো কয়েকদিন পরেই হয়তো নানা গণহত্যার অভিযোগে মামলা হবে, সে পালিয়ে বেরিয়ে এখন সেখান থেকে তিনি সংগঠিত করার চেষ্টা করছেন। অথচ কতকাল ধরে তারেক রহমানের ব্যাপারে তিনি কথা বলতেন যে তারেক রহমান
যুক্তরাজ্যে পালিয়ে গিয়ে রাজনীতি করছে, তার এই রাজনীতি নিষিদ্ধ, কত রকম কথাবার্তা। আজকে সে নিজে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে এখন তিনি এই কাজটি করছেন এবং গোপালগঞ্জকে কেন্দ্র করে আর বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘুদেরকে সংগঠিত করার চেষ্টা করছে, অর্থাৎ হিন্দুদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে এই কাজগুলি করছে। এটা কত বড় ন্যাক্কারজনক কর্মকাণ্ড। আমি জানি না বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে যাবে, এই বিষয়গুলো অন্তর্বর্তী সরকার নজরে আনছে কিনা, তারা এই ব্যাপারে প্রতিবাদ করবে কিনা আমি জানি না। এখন হয়তো সরকার গুছিয়ে উঠতে পারেনি, কিন্তু এটা নিঃসন্দেহে এটি বড় ধরনের একটি প্রভাব বিস্তার করবে যে ভারতের মাটিতে কিভাবে আশ্রয় পেল, এটা একটা কোশ্চেন। ভারতের মাটিতে আশ্রয় দিয়ে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে সম্পর্কের কতখানি উন্নয়ন ঘটবে বাংলাদেশের সাথে, এটা তো বড় একটা প্রশ্ন আছে। সবচেয়ে বড় কথা হলো, এই ধরনের তৎপরতা কি চালাতে পারে? 15ই আগস্টে সবাইকে দলে দলে আসতে বলছে। 15ই আগস্ট, সেটাও দেখেন বঙ্গবন্ধুকে তার 15ই আগস্ট সেই তার নিহত হওয়ার দিনটাকে ঢাল হিসেবে ব্যবহার করতে চাচ্ছে। অর্থাৎ প্রথমে হিন্দু, এখন হচ্ছে 15ই আগস্ট বঙ্গবন্ধুর সেই নির্মম হত্যাকাণ্ড, সেটাকেও ঢাল, সেটাকেও পুঁজি করে শেখ হাসিনা তার রাজনীতিকে আবার পুনর্জীবিত করতে চাচ্ছে। বিষয়টি এত সহজ, এখনো কি বুঝতে পারছে না কিভাবে একটা জুডিশিয়ারি কু ঠেকানোর জন্য হাজার হাজার ছাত্র হাইকোর্টে ছুটে গেল? এই ছাত্ররা কি এখন ঘরে চলে গেছে? তারা রাস্তায় আছে। ঢাকার রাস্তায় অন্তত 50,000 শিক্ষার্থী অবস্থান নিয়ে ট্রাফিক কন্ট্রোল করছে। তারা আস্তে আস্তে বিভিন্ন থানাকে সহযোগিতা করবে, মানুষকে সহযোগিতা করবে। তাদের ঘুম ভেঙে গেছে। এই ঘুম ভেঙে যাওয়া হাজার হাজার তরুণ শিক্ষার্থী, তারা শেখ হাসিনার এই কর্মকাণ্ডকে অ্যালাউ করবে, প্রতিহত করবে না? দর্শক, বুঝতেই পারছেন গত কয়েকদিনে একটার পর একটা চক্রান্ত। একটা হলো জুডিশিয়ারি কু, ব্যর্থ হয়ে গেল, আবারও সেই বিক্ষোভ এবং আন্দোলনের মুখে ব্যর্থ হয়ে গেল। এখন 15ই আগস্ট এবং গত কয়েকদিন থেকে সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় জেলায় সামনে হিন্দু, পেছনে আওয়ামী লীগ, ঢাল হিসেবে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে, যাতে ওই হিন্দুদের যেহেতু ব্যানার পোস্টার সামনে, সুতরাং সেখানে যাতে কোনো অ্যাকশন না যেতে পারে। তো সেই জায়গাটা শুধুমাত্র হঠাৎ করে একটি ছিদ্র হলো গোপালগঞ্জে, যেখানে সেনাবাহিনীর অস্ত্র কেড়ে নেওয়া হলো, তাদেরকে মারধর দেওয়া হলো। এবং তারপরে তো কালকে রাতে লাইলাতুল কদর বলছেন যে গোপালগঞ্জে লাইলাতুল কদর হয়ে গেছে এবং বলছে যে টসে জিতে সেনাবাহিনী আগে ব্যাটিং শুরু করেছে। জানি না, পুরো খবর এখনো পাইনি সেখানকার পরিস্থিতি কি, কিন্তু গোপালগঞ্জের ওই আন্দোলন, ওই চক্রান্ত ব্যর্থ। তাদের উচিত ছিল নিন্দা করা যে তাদের নেত্রী তাদেরকে ফেলে দিয়ে চলে গেছে, এখন তাকে ফেরানোর দাবি করছে। যে নিজে চলে গেছে তার কার কাছে দাবি করছে? গভর্নমেন্ট ফিরিয়ে আনবে? তো গোপালগঞ্জবাসীর দাবি তো উচিত ছিল যে তাদেরকে ফেলে কেন চলে গেল, সে গোপালগঞ্জে না গিয়ে কেন চলে গেল হচ্ছে ভারতে। তো যাই হোক, শেষ কথা হলো এই যে 15ই আগস্টের এই যে পরিকল্পনা, এটা এমনভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে, আমার ধারণা 15ই আগস্টে আবারও ছাত্র জনতা রাস্তায় সক্রিয় থাকবে এবং সজাগ থাকবে। কোনোভাবে এই ধরনের প্রচেষ্টা ছাত্র জনতা যতদিন, বিশেষ করে আমি বলবো শিক্ষার্থীরা এখন জেগে আছে, তারা সচেতন, এখন তারা যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ পর্যন্ত বিপদ বাংলাদেশের ঘাড়ে, যতই চেষ্টা করা হোক না কেন, যে কেউ করুক না কেন, সেটি আর সম্ভব না, এটা পরিষ্কার। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।